প্রবল দোটানার মধ্যে পড়ে কিছু সম্পর্ক হারিয়ে যায় সময়ের গভীরে। সময়ের অতলে হারিয়ে যাওয়া সেই না পাওয়ার সুপ্ত বেদনা যদি আবার কখনো জেগে ওঠে, তখন সেই না পাওয়াকে কি আবার চাওয়া যায়, নাকি বুকে পাথর চেপেও সেই না পাওয়াকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় মন? এসব প্রশ্নের উত্তর যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর যদি না থাকে, সেটা না হয় গল্প শুনেই জেনে নিন। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ আপনারা শুনবেন লেখিকা রাজশ্রী মান্নার কলমে শ্রাবণের ধারা। আর হ্যাঁ, চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্পগুলো একটু শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে। না হলে প্রতি সপ্তাহে গল্প শোনানোর উৎসাহটা থাকে না, বুঝলেন তো। চলুন, আর বেশি বকবক না করে শুরু করছি আজকের গল্প, শ্রাবণের ধারা। সকাল হয়েছে বেশ অনেকক্ষণ। অনিমেষ ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই দরজাখানা খুলে দেয়। কেউ আগে আবার কেউ পরে আসে পড়তে। আগে থেকে দরজাটা খুলে না রাখলে আবার এসে দাঁড়িয়ে থাকবে, আর কাজের ব্যস্ততায় দরজা খুলতে ছুটে আসতে হয় তাকে। একা মানুষ, কত দিক আর সামলাবে সে। একদিকে তো ভাড়া বাড়িতে থাকে, বাড়ির মালকিন আবার একটু বেশি খুঁতখুঁতে। এই তো এই তো কয়েকদিন আগেই বেশ কয়েকটা ভারী ভারী কথা শুনিয়ে গেল অনিমেষকে। তাই সতর্ক হয়ে থাকাই ভালো পরের বাড়িতে। সকাল সকালই রান্না বান্না করে নেয় সে। গতবার বাজার থেকে কাটা মাছ নিয়ে এসেছিল অনিমেষ। মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজতে দেবে, এমন সময় এক ছাত্রের আগমন। দরজার কড়া নাড়ার শব্দে কান ঝালাপালা। তড়িঘড়ি করে হাত না ধুয়েই দরজা খুলতে ছুটে গিয়েছিল অনিমেষ, আর তাতেই হলুদের দাগ লেগে যায় দরজায়। সেই দেখে তো বাড়ির মালকিন যা নয় তাই বলল অনিমেষকে। কথাগুলো বড্ড গায়ে লেগেছিল তার। বাপরে বাপ, বয়স্ক ভদ্রমহিলার কি দুর্মুখ! দাঁতের দাঁত চেপে কথাগুলো সহ্য করেছিল। তাই আর ভুল করলে চলবে না। তারপর থেকেই সবসময় সতর্ক থেকে অনিমেষ কাজকর্ম করে। শহরে পসরাটা জমেছে বেশ কয়েক বছর হলো। বেশ কয়েক বছর ধরেই সে গ্রামেই টিউশন পড়াতো, কিন্তু শুধু ওইটুকু টাকায় তো আর সংসার চলে না। বাড়িতে বিধবা মা থাকেন ভাইয়ের সংসারে, সেখানে কিছু টাকা পয়সা দেওয়াটা তার কর্তব্য। তাই ঘর ছেড়েই বেরোতে হয়েছে অনিমেষকে। বাড়িতে এখন প্রায় যায় না বললেই চলে। ওই 9 মাসে 6 মাসে এক আধবার আর কি। দুটো রুম নিয়েছে এখানে। শহরে যা খরচ, মাস গেলে হাতে থাকে আর কতটুকু। যদিও মা প্রায়শই ডাকেন বাড়ি থেকে আলুটা কলাটা আনবার জন্য, তাহলে খরচটা একটু বাঁচে আর কি। কিন্তু সারাদিনের এত পরিশ্রমের পর এত দূরে বাড়ি ফিরতে আর ইচ্ছে করে না অনিমেষের। কিছুজন পড়তে আসে, আবার কারো কারো বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট পড়ায় সে। নিজের হাতের কাজ গুছিয়ে পড়ার ঘরে চলে এলো অনিমেষ। কাল রাতে অলোকের বাবা গত মাসের ফিজটা দিয়ে গিয়েছিলেন। এখনো প্যাকেটটা কাটা হয়নি। কিছু জনের তো টাকার হিসেবও করা হয়নি এখনো। হিসেব খাতাটা খুলে মুখে থুতু লাগিয়ে একটার পর একটা পাতা উল্টাতে থাকে অনিমেষ। গত মাসের অনেকজনের ফিজই এখনো বাকি আছে। মাস অর্ধেক হয়ে গেল প্রায়, তাও ফিজটা দেওয়ার সময় হলো না এদের। অনিমেষ ঠিক করে এই মাসটা দেখবে, তারপর পড়ার ঘরে ঢোকার মুখে বড় করে একটা সাইনবোর্ড লাগিয়ে দেবে। মাস শুরুর 5 তারিখের মধ্যে গত মাসের ফিজ না দিলে আর পড়তে আসার দরকার নেই। আরে গুরু দক্ষিণা বলেও তো একটা ব্যাপার আছে নাকি? সেটা সঠিক সময় প্রদান করাই উপযুক্ত শিষ্যের কর্তব্য। কে শোনে কার কথা? যেমন ছাত্র তেমন অভিভাবক। বর্ষাকাল তো চলেই এলো। গত বছরের ছাতাটা ইঁদুরে কেটে দেওয়ায় জল পড়ে মাথাটা ভিজছে। হোদলের দোকানে বলে এসেছিল অনিমেষ, 100 টাকার ছাতাখানে এলেই যেন তার জন্য তুলে রাখা হয়। রং টঙের দিকে বাদ বিচার করে লাভ নেই, মাথা বাঁচানোটাই আসল।
টাকা পয়সার হিসেব হয়ে গেলেও সেদিন কেউ আর পড়তে এলো না। ব্যাপারখানা কি? আরও কিছুক্ষণ অপেক্ষা করে সাইকেলটা নিয়ে একটু বাইরে বেরোলো অনিমেষ। ফোনের রিচার্জ শেষ হয়েছে বেশ কয়েকদিন, মায়ের খোঁজ খবরটাও নেওয়া হচ্ছে না। চায়ের দোকানে চা খেতে গিয়ে অনিমেষ জানতে পারে চারিদিকে কনজাংটিভাইটিস ছড়াচ্ছে, তাই কোচিং সেন্টারগুলোতে কোনো ছেলেমেয়ে পড়তে আসছে না। ফোনে রিচার্জ করে নিয়ে অনিমেষ ফিরল ভাড়া ঘরে। ঘরের কোণে একটি কাগজের নৌকো পড়ে আছে। তার মনে পড়ল গত পরশু ক্লাস 1-এর একটা বাচ্চা পড়বে না বলে খুব কান্নাকাটি করার কারণে অনিমেষ তাকে নৌকা বানিয়ে শান্ত করেছিল। বাড়ি নিয়ে গিয়ে জলে ভাসাবে বলেছিল সে, হয়তো ভুলেই গেছে। অনিমেষ পড়ার ঘরের বোর্ডটা ডাস্টার দিয়ে পরিষ্কার করছিল, এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। কে? আমি। ও হ্যাঁ, আসুন আসুন। তুমি বাড়ি কবে যাবে? কেন বলুন তো? এবার বাড়ি গেলে একটু আমরা এনো তো, অনেক দিন খাইনি। অনিমেষ সেই ভদ্রমহিলাকে খুব একটা পছন্দ করে না। অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বাতিক আছে বলে মনে হয় তার। কিন্তু দরজায় এসে কেউ যদি এমন আবদার করে, সেই ক্ষেত্রে মুখ ফিরিয়ে নেওয়ার মতো অমানবিক মানসিকতা অনিমেষের নেই। ও আচ্ছা আচ্ছা, আর যদি শেষ না হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আনবো। ঠিক আছে। কথাখানা বলেই চলে যাচ্ছিলেন, এমন সময় তার হাতেই কিছু একটা দেখে অনিমেষই পিছু ডাকল। আপনার হাতে ওটা ল্যান্ড ফোন না? হ্যাঁ, আজ ওই বাড়ি পরিষ্কার করছিলাম, করতে গিয়ে দেখছি একটা বস্তার মধ্যে ছিল। তখন এই ল্যান্ড ফোন সবার ঘরে ঘরে থাকতো। এখন তো আর এসব কাজে লাগে না, জঞ্জাল হয়ে পড়ে আছে। ওই ভাঙা প্লাস্টিক নিতে আসা লোকগুলো যদি আসে তাহলে দিয়ে দেবো ওকে, নিলে ভালো, না হলে ফেলে দেবো। আর কিছু না বলে কাকিমা চলে গেলেন। অনিমেষের মনে পড়ল তাদের বাড়িতেও একটা টেলিফোন ছিল। বাড়ির বাচ্চা কাচ্চাগুলো যখন তখন এসে কিবোর্ডের সুইচগুলো টিপে দিয়ে যেত। খারাপও হতো অনেকবার। মোটা একটা বইতে সবার নাম্বারগুলো লেখা থাকতো, এখন তো ফোনেই সেভ করা যায়। কত পরিশ্রম কমে গেছে আজকাল। মাধ্যমগুলো এখন অনেক উন্নত হয়েছে। শেষবার ওর সঙ্গে কথাটাও তো অনিমেষ ওই ল্যান্ডফোন থেকেই। না, থাক, ওসব পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। অনিমেষ ঠিক করলো বাড়ি ফিরবে। এখানে কোনো কাজকর্ম নেই তেমন। এই বদ্ধকলের দুনিয়া থেকে কয়েকদিন নিষ্কৃতি পাওয়া যাবে। ব্যাগপত্র গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল সে। অনেকটাই পথ পেরিয়ে ওর গ্রামের বাড়ি যেতে হয়। 2 ঘন্টা ট্রেনে, সেখান থেকে রিক্সা, তারপরেও কিছুটা হাঁটা পথ পেরিয়ে তারপর গন্তব্যে পৌঁছানো যায়। শহরের হাওয়া গায়ে লাগাতে এতটা পথের ধকল সহ্য করাটা তার কাছে বেশ কষ্টদায়ক হয়ে উঠেছে। তারপর বয়সটাও বেড়েছে। সপ্তাহখানেক আগে সাইকেল চালিয়ে পড়তে যাওয়ার সময় বাম দিকের বুকের তলাটা চিনচিন করে উঠছিল, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। ওই কথা মনে পড়াতে ট্রেনে বসে একবার বুকের বাম দিকটা হাত দেয় অনিমেষ। দীর্ঘশ্বাসটা জানলার কাছে গিয়ে পড়ে। স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাড়ির জন্য কিছু কেনাকাটা করে 2 হাতে ভারী ব্যাগ ঝুলিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পথ ধরে অনিমেষ। রোদটা বেশ চড়া, বর্ষাকালের প্যাচপ্যাচে গরমটাও আছে। রাস্তার দুদিকে জমিতে নতুন ধান লাগানো হয়েছে। চারিদিকে অন্তহীন সবুজ দেখে মনটা ভরে যায় তার। হাঁটতে হাঁটতেই যাচ্ছিল অনিমেষ, এমন সময় তার ভাইপোর সঙ্গে দেখা। সাইকেল নিয়ে রাস্তার দিকেই আসছিল সে। জ্যাঠামশাইকে দেখে দাঁড়িয়ে পড়ে। অনিমেষ ভাবল, যাই হোক, হাঁটা পথ কিছুটা ভাইপোর সাইকেলের পেছনে বসেই যাওয়া যাবে। কিন্তু অনিমেষকে দেখে ছেলেটি তার হাত থেকে ব্যাগপত্র নিয়ে সব সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে সাইকেলটা তার দিকে বাড়িয়ে দেয়। অনিমেষের আর বুঝতে বাকি রইল না আসল উদ্দেশ্যখানা কি। অগত্যা ভাইপো বিমলকে পেছনে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সে। একা সাইকেল টেনে নিয়ে যেতে বুকের ব্যথায় কাতর সে।
তারপর আবার পেছনে 50-60 কেজি ওজনের আলুর বস্তা যদি হয়, তাহলে এই বৃদ্ধ বয়সের কাছাকাছি এসে ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারলেই সোনায় সোহাগা। ধুধু মেঠো পথ, মাঠে কোথাও কোথাও জল জমে আছে। কুমোরপাড়ার একজন কিশোর চাকার মাঝখানে মাটির তাল বসিয়ে হাতের জাদুতে মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত। ওদিকে চোখ পড়লেও বেশিক্ষণ তাকিয়ে থাকা গেল না, বাড়ি ফেরার তাড়া আছে যে। ওদিকে অনিমেষ যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির একতলার ঘরে একটি নাচের স্কুল আছে। নাচের স্কুলের ম্যাডাম দিন 15 পুরী গিয়েছিলেন। গতকাল ফিরে এসে আজ নাচ শেখাবেন বলে এসেছেন। ব্যাগপত্র রেখে দরজার তালাটা খুলতে যেতেই বাড়িওয়ালি কাকিমা বাধা দিয়ে দাঁড়ালেন। তার বক্তব্য হলো, গত 15 দিন স্কুল বন্ধ থাকলেও ম্যাডামকে ভাড়াটা দিয়ে দিতে হবে। ম্যাডাম ওনাছর বান্দা, কিছুতেই তিনি ভাড়া দেবেন না। যে কদিন তিনি এসেছিলেন সেই দিনগুলিরই ভাড়া দেবেন। আমি কোনো কথা শুনবো না, ভাড়া আমাকে দিতেই হবে, ব্যাস। আমি দেব না। টাকা কি সস্তার নাকি? হ্যাঁ, টাকা কি গাছে ফলে নাকি যে যখনই চাইবেন দিয়ে দিতে হবে? আপনি দেবেন না, আপনার ঘাড় দেবে। বাইরের বৃষ্টির মাঝেও আবহাওয়াটা ধীরে ধীরে গরম হয়ে ওঠে। ঝামেলাটা বাগযুদ্ধ থেকে ক্রমশ হাতাহাতিতে গিয়ে পৌঁছয়। বাড়িওয়ালি কাকিমা বেশ হাট্টাগট্টা চেহারা। নাচের দিদিমণির কোমর পর্যন্ত ঝোলানো বিনুনিটি ধরে তিনি এক হ্যাঁচকা টান মারলেন, আর সঙ্গে সঙ্গে বেশ কয়েক গোছা চুল উপড়ে এলো। দিদিমণিও কম যান না। আপনার এত সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন? আমি কোর্টে মানহানি আর নারী নির্যাতনের মামলা করব। আমি এর শোধ নেবই। আপনার কোমরে দড়ি যদি আমি না পরিয়েছি তাহলে দেখবেন। হুমকি দিয়ে নিজের ছেঁড়া চুল হাতে নিয়ে বাড়ি ফিরে যান। তার কিছুদিন পর নাচের দিদিমণি ওই পাড়ারই অন্য এক বাড়িতে ভাড়া নেন। এই ঘটনাটি ঘটে অনিমেষ বাড়ি যাওয়ার প্রায় সপ্তাহখানেক পর। বাড়িওয়ালি সুমনা দেবী ফোন করে সব জানান অনিমেষকে। তার বাড়িতে অনিমেষ ছাড়া আর কোনো পুরুষ মানুষ ভাড়া থাকে না। তিনি নাচের দিদিমণির ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে অনিমেষকে তাড়াতাড়ি ফিরতে বলেন। অনিমেষ বেশ কয়েকদিন বাড়িতে মায়ের হাতে রান্না খেয়ে আর ভাইপো ভাইজিদের সঙ্গে সময় কাটিয়ে বেশ ভালোই কাটছিল। যদিও সুমনা দেবী মাঝে মধ্যে তরকারি দিয়ে যান, কিন্তু তার লো প্রেশার থাকার কারণে তরকারিতে নুন এত বেশি থাকে অনিমেষকে সবজি ধুয়ে খেতে হয়। সপ্তাহখানেক পরে বাড়ির সকলকে বিদায় জানিয়ে অনিমেষ ফিরে আসে তার ভাড়ার বাড়ির গড়পড়তা জীবনে। সুমনা দেবীর বাড়িটা যেখানে, সেই পাড়াটা পেরিয়ে একটা প্রাইভেট স্কুল আছে। বড় রাস্তা থাকলেও পাড়ার ভেতরেই গলিটা ধরে গেলে অনেকটা সময় বাঁচে। স্কুলটা আগে শহরের পূর্ব দিকে ছিল। ওইখানে জমি জমা নিয়ে গণ্ডগোল হওয়াতে এখন কিছুদিনের জন্য এখানে তুলে আনা হয়েছে। ওই স্কুলের ক্লাস 6-এর ছাত্রী মিনি, বাবা মায়ের একমাত্র সন্তান। আর একজন পিসি আছে ঘরে। স্কুলটা এদিকে উঠে আসার পর গার্জিয়ানরা এই গলি দিয়ে যাতায়াত করেন ছেলে মেয়েদের নিয়ে। মিনিও যায়, কখনো বাবা কখনো পিসির হাত ধরে। কিন্তু সেদিন হঠাৎ মিনির পিসি মিনিকে আনতে দেরি করে বেশ কিছুক্ষণ। কিছুটা সময় অপেক্ষা করার পর মিনি কিছুটা এগিয়ে এসে দেখে পিসি গলিতে একটা ঘরের জানলাতে উঁকি মারছে। জানলাতে পর্দা দেওয়া আছে। খুব ধীরে সুস্থে পর্দা সরিয়ে চুপটি করে ঘরের ভিতর কিছু একটা দেখার চেষ্টা করছে সে। পিসি পিসি। হ্যাঁ। হঠাৎ ডেকে ফেলাতে চমকে যায় পিসি। কতক্ষণ থেকে ডাকছি, আমার স্কুল ছুটি হয়ে গেছে সেই কখন। অপেক্ষা করতে করতে আমি এগিয়ে এলাম, আর তুমি এখানে কি দেখছো বলো তো? আরে কিছু না, চল বাড়ি চল। আমার একটুও পড়াশোনা করতে ভালো লাগে না। নাচ শিখতাম, মা ছাড়িয়ে দিল। তুই পড়াশোনা ঠিক মতো করছিলি না, তাই তো ছাড়িয়ে দিল। তোকে তো বড় হতে হবে, তাই না? কেন নিজের ইচ্ছে মতো কিছু করে বড় হওয়া যায় না? আমি শুনেছি তুমি নাচ। থাম থাম, বাড়ি চল। মিনির পিসি অপালা।
মিনিকে আর কোনো কথা বলতে না দিয়ে থামিয়ে দেয়। অতীতের অসফলতার স্মৃতিগুলোকে বুকে নিয়ে বেড়ালেও প্রকাশ করাটা বোকামি বলেই মনে হয় তার। ফাঁপা অনুভূতি, সান্ত্বনা অপ্রয়োজনীয় আজ। তাড়াতাড়ি একটা অটো ধরে বাড়ি ফিরে আসে দুজনে। বাড়ি ফিরে এসে মিনি কেউ কোথাও নেই দেখে নাচ শুরু করে নিজের মতো। কিন্তু হঠাৎ তার মা এসে যায়। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে তে ধিন ধিন ধা। কিরে, বাড়ি ফিরেই বসলে এইসব নিয়ে? তোর না দুদিন পরে এক্সাম? পড়া আমার হয়ে গেছে, তুমি তো জানো এটা আমার ভালোবাসার জায়গা। কেন তুমি বাধা দাও এত? ওইসব নৃত্য করে তুই কি দেশ উদ্ধার করবি? পড়াশোনার নাম নেই, ওই পায়ে ঘুঙুর বেঁধে শব্দ করলেই কিছু হয় না। আহা মহুয়া, দাও না ওকে ওর পছন্দ মতো থাকতে। ওইটুকু বয়স, কি আর বোঝে। তুমি চুপ করো দিদি, নিজে তো বিয়ে থা করনি, সারা জীবন আইবুড়ো হয়ে বাড়িতে বসে কাটালে। এসবের মর্ম তুমি কি বুঝবে? ছেলে মেয়ের ভালো বুঝতে গেলে মা বাবা হতে হয়। এদিকে মায়ের থেকে মাসির দরদ বেশি। ওইটুকু মেয়ে পরে ক্লাস 6-এ, সে নাকি তার ভালো মন্দ বুঝবে। দুধের দাঁত এখনো সব পড়লো না, প্রফেশন বাঁচতে শিখে গেছেন উনি। হ্যাঁ, সেই আর কি। বাবা মারা যাওয়ার পর সংসার দেখতে গিয়ে এটাই আমার প্রাপ্তি ছিল। বাবা, মা, ভাই আর অপালা, এই চারজনের সংসার ছিল। ভালোই সচ্ছল অবস্থা। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নাচের স্কুল করবে, সেই মতো বাড়িতেও জানিয়েছিল সে। কিন্তু বাবা মেনে নেননি। এই নিয়ে বাড়িতে অশান্তিও কম হয়নি। মেয়ের নাচ নিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলেও জোর করে নাচ ছাড়িয়ে কলেজে ভর্তি করে দেন অপালার বাবা। অপালা ঠিক করে কলেজ পাশ করে গোপনে নাচটা আবার শুরু করবে। কিন্তু তাতেও বাদ সাধল অসময়ে বাবার গত হওয়া। সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সংসার সামলাতে ছোট্ট একটা চাকরি জোগাড় করে সে। ভাই তখন অনেক ছোট। ভাই আর মায়ের দায়িত্ব একা হাতে সামলে উঠে অপালাজ ভাইয়ের সংসারের আইবুড়ো বোঝা। কোনো কথাবার্তায় সে বিশেষ কান দেয় না। ওই মাঝে মধ্যে একটু মাত্রাতিরিক্ত হলেই মুখ খোলে। কত প্রতিভায় প্রচ্ছন্ন থেকে যায়, পরিস্থিতি আর সুযোগের অভাবে নিজের সন্তান নিজেরই হয়। কিন্তু মিনির সঙ্গে কি তার রক্তের সম্পর্ক নেই? একটা বয়সের পর চোখের জল লুকোনোটা বেশ সহজ হয়ে যায়। ইমোশনগুলো বুড়ো হয় কিনা। বাবা মা কেউই আর বেঁচে নেই, অভিযোগ জানানোরও তাই আর জায়গা নেই তেমন। মা থাকলে না বললেও সব কিছু বুঝে যেতেন। সে অনেক আগের কথা। কাছের মানুষ বলতে এরাই। তবে মাঝে মাঝে ঠিক বোঝা যায় না আদৌ এরা কাছের মানুষ কিনা, নাকি সবকিছুই নিজের ধারণা মাত্র। এত 7-5 ভাবতে ভাবতে খেয়ালই করেনি অপালা যে কখন রাত হয়ে গেছে। সন্ধ্যা প্রদীপ জ্বলেছে বেশ অনেকক্ষণ আগে। বাইরে বেশ মাঝে মধ্যেই দমকা হাওয়া দিচ্ছে, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। ঘর দুয়ারে জল ঢুকবে, তাই একটা একটা করে ঘরের সব জানলা দরজা বন্ধ করতে গিয়ে অপালা শোনে চিলে কোঠার ঘর থেকে মাঝে মাঝে আওয়াজ আসছে। তবে বৃষ্টির শব্দের সঙ্গে মিলেমিশে গেছে আওয়াজটা। আলাদা করে শুনে নেওয়া খুবই কষ্টকর। জলের ছাটে ঘরের সামনের ফাঁকা দুয়ারটা ভিজে গেছে। পা টিপে টিপে অপালা শব্দের সন্ধানে এগোয়। পুরনো ঘর, ইঁদুর ছুঁচুর উৎপাত হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু ক্রমাগত শব্দটা হয়েই চলেছে। শুধু শব্দ নয়, তার সঙ্গে গুনগুন করে গানও শুনতে পায় অপালা। চিলে কোঠার দরজাটা খোলা ছিল। মাঝে মাঝেই বিদ্যুৎ চমকানোর আলোতে ভেতরটা দেখা যাচ্ছে। ফোনের ফ্ল্যাশ লাইটটা জেরে এগিয়ে যায় সে। আলোটা ঘরের মধ্যে যেতেই একটা বিরক্তিকর শব্দ হয়। ওহ, কোথাও গিয়ে শান্তি নেই, রাতের বেলাও জ্বালাতে এসেছে। মিনি, তুই এত রাতে এখানে কি করছিস? আমার পুরনো বাক্সের জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়ানো কেন? মা
তো আমার নাচ বন্ধ করে দিয়েছে। সেদিন ঘর পরিষ্কার করার সময় দেখেছিলাম তোমার কিছু নাচের জিনিস এখানে আছে। তুমি কেন নাচ ছেড়েছিলে? পিসিকে কোনো কথা বলতে দেওয়ার সুযোগ না দিই হঠাৎ করেই একটা ঘুঙুর এনে অপালার পায়ে বেঁধে দেয় মিনি। দুজনের পায়ে দুটো ঘুঙুর। মিনি মুখে গান গেয়ে নাচতে থাকে। ধা ধিন তা তা ধিন ধা ধিন তা। অপালা ঘুঙুর বাঁধা পায়ে তাল দিতে থাকে ভাইজির সঙ্গে। এই বয়সে এসেও অপ্রত্যাশিত আনন্দে মনটা ভরে যায় অপালার। পরদিন সকাল হয়। শরীরটা খুব একটা ভালো না থাকায় কয়েকদিন অফিসে ছুটি নিয়েছে সে। বাড়িতে থাকলে সেই মিনিকে স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে। আজও তার অন্যথা হলো না। মিনিকে স্কুলে ছেড়ে আসার পথে নাচের স্কুলে উঁকি মারার কথা ভাবে। কেননা না হলে আসার সময় দেরি হয়ে যায়। ফেরার পথে বেশ একটু অন্যমনস্ক হয়েই নাচের স্কুলের সামনে দিয়ে আসছিল অপালা। গান বাজছে ওখানে। হঠাৎই এক মাঝবয়সী ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগলো তার। সরি, এক্সট্রিমলি সরি ম্যাডাম। হ্যাঁ, কিছু মনে করবেন না। আরে না না, দোষটা আমারই। অপালা তখনও তাকায়নি লোকটির দিকে। নাচের স্কুলের দিকে চোখ আছে তার তখনও। এ কি, অপু না? নামটা অনেকদিন পরেই কারো মুখ থেকে শুনল অপালা। মা চলে যাওয়ার পর কেউ এই নামে আর ডাকে না। হঠাৎ করেই অপরিচিত এক ব্যক্তির মুখে এই নামটা শুনে বেশ অবাকই হলো সে। কে? অনিমেষ যাচ্ছিল বাজার করতে, আর তখনই এই অঘটন। আরে চিনতে পারছো? অপালা গোল ফ্রেমের চশমাটা ঠিক করে নিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে। অনিমেষ! থমকে গেল সবকিছু। এত বছর পর, এতটা সময় চলে যাওয়ার পর আবার হঠাৎ দেখা। কিন্তু কেউই কাউকে দেখার আশা রাখেনি কখনো। তাও কেন? অপালার চোখের সামনে আবছা আবছা উঠে এলো সেই ব্যর্থ অতীতের কিছুটা অংশ। ব্যর্থতার কথা মনে করতে না চাইলেও বারবার কেন ভেসে আসে এগুলো। অপালা তখন কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী। অনিমেষ গ্রাম থেকে শহরে এসেছিল চাকরির খোঁজে। ওদের কলেজের পাশের একটা গলিতে অনিমেষ থাকত। কলেজের পাশে বেশ কয়েকটা বইয়ের দোকান ছিল। অপালা তার বান্ধবীদের সাথে ওই বইয়ের দোকানগুলোতে প্রায়ই আসত। অনিমেষ একটা বইয়ের দোকানে কাজ করত সেই সময়। সময় বেরোনোর সঙ্গে সঙ্গে তাদের প্রথমে পরিচয়, তারপরে একটা সম্পর্ক তৈরি হয়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু সমস্যা তৈরি হলো যখন অপালার বাবা সবকিছু জানতে পারলেন। তখনও অনিমেষ একটা চাকরি জোটাতে পারেনি। চাকরি পাওয়া ছেলে আর চাকরি খোঁজা ছেলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বাবার সঙ্গে কথাবার্তা বলে বাবাকে অনুরোধ করে অপালা কিছুটা সময় দেওয়ার জন্য, কিন্তু তিনি কিছুতেই রাজি হননি। অনিমেষের সঙ্গে সম্পর্ক না ভাঙলে জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ারও হুমকি দেন। অনিমেষের তখন কাজ নেই তেমন। অপালা ঠিক করে থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম দিয়ে বিয়ে করবে অনিমেষকে, তবে লুকিয়ে নয়। সেই কথাই সে জানায় বাড়িতে। অনিমেষের ইচ্ছে ছিল না বিয়েতে। শহরে এসেছে খুব একটা বেশি দিনও হয়নি। অপালাকে বিয়ে করলে আবার গ্রামে ফিরে যেতে হবে। খালি হাতে গ্রামে ফিরতে সে চায় না। তাও অপালার জোড়াজুড়িতে রাজি হয়ে যায় বিয়েতে। সেদিন ছিল অপালার লাস্ট এক্সামের দিন। পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়ি ফিরে নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যাবার আগে বাবা মাকে প্রণাম করতে যায় সে। অপালার মা কেঁদে মাথা ঠোকেন দরজায়। ও ভগবান, কি কুক্ষণে এই কুলাঙ্গার মেয়েকে পেটে ধরেছিলাম ভগবান। মেয়ে সবার অমতে নিরলঙ্কারে বিয়ে করতে চলেছে। ও বাড়ির কেউই বাড়ির অমতে বিয়ে করেনি। ঘরের ভেতরে পুরনোকালের আরাম কেতারায় গায়ে লিয়ে বসে আছেন অপালার বাবা নরেন্দ্রবাবু। অপালা এসে হঠাৎ পা ছোঁয়াতে চোখ খুলে চমকে ওঠেন। তাহলে তোমার সিদ্ধান্তেই অবিচল থাকলে? হ্যাঁ বাবা। পরিবার পরিজনের কথা ভাবার প্রয়োজন বোধ করলে না? তুমিও কি আমার কথা ভেবেছ?
মুখে মুখে তর্ক করো না। অভদ্রতামের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছ তুমি। সে তুমি বলতেই পারো। কোনোদিন আমার বাড়ির চৌকাঠ পেরোবে না। আমি তোমার মুখ দেখতে চাই না। অপালা চলে যায় অনিমেষের ভাড়া বাড়িতে। কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে মন্দিরে বিয়ে করবে তারা। অনিমেষ ঘরের মধ্যেই বসেছিল। অপালা গিয়ে ব্যাগটা রেখে অনিমেষের কাছে গিয়ে বসে। আমি জানি তুমি হঠাৎ করে এত কিছু হয়ে যাবে ভাবতে পারোনি। আমিও কি ভেবেছিলাম, বাড়ির সবার আশীর্বাদ নিয়েই বিয়ে করতে চেয়েছিলাম। থাক, এখন আর এসব ভেবে লাভ নেই। যা হবে পরে দেখা যাবে। আমি পাশে আছি। কাঁধে হাত রেখে তাকে আশ্বাস দেয় অনিমেষ। উঠে দাঁড়িয়ে অনিমেষকে জড়িয়ে ধরে অপালা। দাঁড়াও, ঘরের জানলাগুলো লাগিয়ে দিই। জোর মেঘ উঠেছে, এই বৃষ্টি এলো বলে। ঘরের কাজগুলো বন্ধ করতে যায় অপালা। হঠাৎ করেই অনিমেষের ঘরের ল্যান্ডফোনটা বেজে ওঠে। অপালা ফোনের কাছেই ছিল, তাই সে ফোনটা রিসিভ করে। হ্যালো। হ্যালো অপু, কি হয়েছে? তুই ফিরে আয়, তুই ফিরে আয়। তা সম্ভব নয়, আমি জানিয়ে এসেছি। তুমি বৃথা কান্নাকাটি করো না। তোর বাবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়েছে, কোনো হুঁশ নেই। কি বলছো তুমি? হ্যাঁ রে মা, তুই চলে যাওয়ার পরেই এই ঘটনা। মানুষটা তো মুখে কিছুই বলে না। হঠাৎ তোর চলে যাওয়ার এই আঘাতটা নিতে পারিনি রে। আমি কাছাকাছি ছিলাম না, শব্দ শুনে ছুটে এসে দেখি এই অবস্থা। অপালা কথা না বাড়িয়ে ফোনটা রেখে দেয়। অনিমেষকে সব কথা জানায় সে। তাড়াতাড়ি অনিমেষকে নিয়ে হসপিটালে যাবে অপালা। আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। হাতটা ধরে অনিমেষকে ওঠাতে যাবে, অনিমেষ হাতটা ছাড়িয়ে নেয়। তুমি ফিরে যাও অপু। উনি আমাকে পছন্দ করেন না, আমার যাওয়া চলে না। আমাদের বিয়েতে কারোর মত নেই। সবার অমতে গিয়ে এই কাজ করা ঠিক হবে না। এখন এসব কথা ভাবার সময় নয়। আগে বাবার সুস্থ হয়ে ওঠাটা দরকার, তারপর এসব নিয়ে আমরা ভাববো। তুমি আমার সঙ্গে চলো। তুমি একাই যাও, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমার পক্ষে তোমায় বিয়ে করাও সম্ভব নয়। আমার একটা আত্মসম্মান বোধ আছে। তোমার পরিবার আমাকে কখনোই সহ্য করতে পারেনি। আমাদের সম্পর্ককে সুদূর ভবিষ্যতে কোনোদিন মেনে নেবে না। আমি ওই দূরে থেকেই তোমার পাশে থাকবো। বাহ, তুমি যে আমার সঙ্গে থাকবে সেটা শুধুমাত্র তোমার প্রতিশ্রুতি ছিল, এটা আমি বুঝতে পারছি। শুধুমাত্র তোমার মুখের কথা। আমি কখনো বলিনি তোমার পাশে থাকবো না, কিন্তু এই ঘটনার পর তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। অপালা আর কথা বাড়ায় না, ফিরে আসে বাড়িতে। বাবাকে হসপিটালে দেওয়া হয়েছে, মা আছেন হসপিটালে। যতটুকু টাকা জমা ছিল এদিক ওদিক থেকে সব গুছিয়ে নিয়ে অপালা ছুটে যায় হসপিটালে। কয়েকটা দিন যায়, ডাক্তার কোনো নিশ্চিন্তের বাণী শোনাতে পারে না। হসপিটাল থেকে মাঝে মাঝে বাড়ি আসছে অপালা। চিন্তায় ক্লান্তিতে শরীরটা ভেঙে গেছে তার। ভাই একা বাড়িতে। বাড়ির দরজাটা বেশ কষ্ট করেই খোলে সে। শরীরে আর ক্ষমতা নেই। টেবিলে রাখা ল্যান্ডফোনটা বেজে ওঠে। ফোন ধরতেই ওদিক থেকে অনিমেষের গলা পায় সে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা কেমন আছেন? সেদিন চলে যাওয়ার পরে আর একবারও তো ফোন করলে না। আছেন একই রকম। তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি। আসলে তোমার মতো আমার কথাগুলো শুধুমাত্র মুখের কথা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা করো। সে তো আছেই। খোঁজ খবর নেওয়াটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। উনি আমায় পছন্দ করেন না,
তাতে তো আর আমার দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। হ্যাঁ, আর ছেড়ে চলে যাওয়াটাও। আমি কি করব বলো? আমাদের বিয়ে হয়নি, তাতে এই অবস্থা। পরবর্তীতে বিয়ের পর আরো বড় ক্ষতি হতে পারে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার মনের অবস্থা ভালো নেই, ফোনটা রাখো। তারপর থেকে অনিমেষ অনেকবার ফোন করেছে, কিন্তু অপালা কোনোভাবেই আর ফোন রিসিভ করেনি। সপ্তাহখানেক বিছানা সজ্জা থাকার পর অপালার বাবা গত হন, কিন্তু অপালা কিছুই অনিমেষকে আর জানায় না। অপালা বাবার মৃত্যুর পর ভাই আর মাকে নিয়ে বেশ কয়েক বছর মামা বাড়িতে গিয়ে থাকে। ওইখানে গিয়ে কিছুদিন একটা ছোট চাকরি করে সে। তারপর ভাই বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর পর অপালা ওখানকার পাট চুকিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। অনিমেষকে এতগুলো বছর পর দেখে অপালার ভুলে যাওয়া স্মৃতি জীবন্ত হয়ে ওঠে। স্মৃতিতে মগ্ন ছিল বেশ কিছুক্ষণ সে। হুঁশ ফেরে অনিমেষের ডাকে, অপু, তুমি আবার কেন এখানে? শহরটা বুঝি তোমার একার? আমি এই গলিতেই থাকি। তোমার বাড়ির সবাই ভালো? বাবা গত হয়েছেন আমাদের শেষ কথা হওয়ার 1 সপ্তাহ পরে। জানাওনি কেন? আমি অনেকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমরা বাড়িতে ছিলে না। তোমার করুণা আর সহানুভূতি কোনোটারই প্রয়োজন ছিল না, তাই। আজও রাগ করে আছো? এই বুড়ো বয়সে এসে একটু ম্যাচুরিটি দেখালেও তো পারো। আমি সেই বহু বছর আগে থেকেই তোমার ভালো চেয়ে এসেছি, তাই আমার সরে যাওয়াটাই উচিত ছিল। ভেবেছিলাম কোনোদিন যদি দেখা হয় তাহলে তোমার কপালে লাল সিঁদুরের ছোঁয়াটুকু দেখতে পাবো, কিন্তু তা তো দেখছি ফাঁকা। বোকার মতো কথা বলো না। তোমার মতো কাপুরুষের সঙ্গে আবার কোনোদিন দেখা হবে এটা আমি আশা করিনি। দেখা হওয়াটা দুর্ভাগ্য। আমি বিয়ে করিনি। ভাই, ভাইয়ের বউ, ভাইজিকে নিয়ে বেশ ভালো আছি আমি। তোমার কি খবর? হ্যাঁ, এই পাড়াতেই থাকি। তাহলে পথ পাল্টাতে হবে আমাকে। কিছু বললে? না, আমি আসি। বলছি অপু, আমি কিন্তু অবিবাহিতই আছি। শোনানোর বিশেষ প্রয়োজন আছে কি? বহু বছর আগের ফিরিয়ে দেওয়াটা ফিরে যাওয়াই থাক। অন্য কোনো শব্দ মাঝখানে এনে তোমার বহু বছর আগে বলে যাওয়া কথাটুকুর অসম্মান করো না। আর একবার যদি... না। অপালা অনিমেষের মুখের দিক থেকে মুখ সরিয়ে বিপরীত দিকে ঘোরে। চোখের জল আসতে চাইছিল অল্প, কিন্তু আসতে দিল না সে। তাকে হাঁটতে হবে একাই। কি জানে কতটা পথ আরো বাকি, কিন্তু হাঁটতে তো তাকে হবেই। বহু বছর আগে একা হাঁটা শুরু করেছিল সে। হোঁচট খেতে খেতে শক্তপোক্ত হয়ে উঠে দাঁড়িয়েছে আজ অপালা। আকাশ জুড়ে কালো মেঘে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। হাতের ছাতাটা ছিল, ছাতাটা মাথা দিয়ে এগিয়ে যায় সে বাড়ির দিকে। অনিমেষ অনেকক্ষণ তাকিয়েছিল অপালার গন্তব্যের দিকে, কিন্তু আর একবার ডাকতে গিয়েও ডাকতে পারল না। একবারও ফিরে তাকালো না অপালা। বাড়ির ফেরার রাস্তার ওদিকে বক্সিদের বাড়ির ভাঙা রেডিওতে গান বাজছে। শাওন গগনে ঘোর ঘন ঘটা। রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসে বক্সি দিদা। গান শুনতে শুনতে ছাতা মাথায় দিয়ে ঝোপের মধ্যে কিছু যেন একটা খুঁজে চলেছেন তিনি। চোখে চোখ পড়তেই জানালেন থানকুনি পাতা তুলছেন। ও বাড়ির বছর 21-এর ছোট মেয়ে রিনাকে অপালা ছোটবেলায় পড়িয়েছে। আজ সে অনেক বড়। বৃষ্টিটা থামার কোনো নাম গন্ধ নেই। জানলার ধারে হাতের ওপর মাথা রেখে রিনা বাইরের দিকে তাকিয়ে উদাস মনে আপন ভাবনায় নিজের জগতে মজে আছে। জানলাটা বন্ধ করা দরকার এক্ষুনি, কিন্তু কোথায় কে? হয়তো বৃষ্টি ভেজা কোনো এক রঙিন স্বপ্নের দুনিয়ায় পড়ে আছে তার কৈশোর কাটানো মন।
অপালাও নিজের মতো করে দেখেছিল এরকম একটা ঝাঁ চকচকে রঙিন স্বপ্ন। কোনো এক সময়, কোনো একদিন, বহু বছর আগে। श्रावण गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जाव अबला कामिनी रे। श्रावण गगने घोर घन घटा निशीथयामिनी रे। श्रावण गगने घोर घन घटा। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। আজকের গল্পের সূত্রধর আমি সূর্য, গল্প পাঠে নিগম, বিভিন্ন চরিত্রে রাজ, ইরিনা, তৃষা, পিয়ালি, দেবশ্রী, পূজা, সূর্য ও ঝিনুক, গানে তৃষা, শব্দগ্রহণে সূর্য, আবহ ও প্রচ্ছদে দ্বীপ, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।